ঘটনা এক। আমার সাথে একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন ভূত বলে কিছু আছে। এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না, আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস করা একেবারে বেমানান। তাই এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো উত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনি একটা অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তাই আজ সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10:20-এ রংপুর এক্সপ্রেসে উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেসে দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, একটা দোকান খোলা আছে। দেখে শুনে এক চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম, আজ আর বাড়ি যাব না, স্টেশনে সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে। এদিকে প্রচন্ড ঠান্ডার কুয়াশার চারিদিক ঢেকে আসছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, দূর, কালকে সকালে বের হলেই পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো, তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এইসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তারও উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতে ডেড হয়ে গেছে। অগত্য নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া আর চা সিগারেট খাওয়া ছাড়া কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, ক্যাবারে, তুমি এত রাতে কোণে থেক্কা? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উৎসাহিত হলাম। যাক, তাও নিজের একটা মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসতেছি, আপনি এখানে কে? জ্যাঠা বলল, আমার মেয়ে আর আমার জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো আসেনি, তাই দেখতেছি। আমার ফোনটাও বাড়িতে রেখে আইছি, তাই ফোন দেবারও পারি নাই। কেবলে দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করিছে। দেখছে রে বাবা, কেবা কথা হইল। যাই হোক, ভালোই হইল তোমাক পায়া। তা তুমি বাড়ি যাইবে লাই? আমি বললাম, যাবো তো, কিন্তু এত রাতে গাড়ি পাবো কোথায়? জ্যাঠা হাসি মুখে বলল, দূর বেটা, আমি একটা সিএনজি লই আইছি, চল যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক বাবা, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাড়ের বটগাছের কাছে থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা। আমাকে বলল, বেটা, তোমার বাড়ি পায়া গেছি, নামবা? না হয় আজ আমার বাড়িতেই যাই, চলো। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাব না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাইকো তাইলি। আর তোমার আব্বা মাকে বললো আমার বাড়িতে বেড়াইতে আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজির মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাতে আমাকে দেখে তো অবাক। তারপর নানা প্রশ্ন, কিভাবে আসলাম, কই থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেয়ালের ঘড়িটা বেজে উঠল। 4টার ঘন্টা শুনে আমি হকচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবলে 4টা বাজলো। দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে আমি হাতের ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড এখনো বাকি আছে। আমি আরো অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চাটমোহর আসতে সেখানে 45 মিনিটের ওপর সময় লাগে। সেখানে আরো 7 কিলোমিটার বড় একটি রাস্তা আছে। মাত্র 15 মিনিটে কিভাবে আসলাম? তারপর মা যখন সবকিছু শুনে বুকে দোয়া পড়ে ফু দিয়ে বললেন, আল্লাহর মাল আল্লাহই হেফাজত করেন, তখন একটু অবাক হয়েছিলাম। কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত 5 দিন আগে মারা গেছে, তখন স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু কিভাবে? আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম কিভাবে? আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন? তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা। কেউ এর সদুত্তর জানলে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকব। ঘটনা 2। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল।
ঘটনাটি ঘটে গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়োনোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো। তারও আম কুড়োনোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে উঠে আম কুড়োতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবি না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আর আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। ও আম বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটি আমই আছে। আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল। কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটা কিছু দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও একই ঘটনা। এবার ভয় তার মনে জেগে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ানক আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজারের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটি নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার ছোট বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝলো না। অপরত্ব জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুই একাই আম কুড়াতে গেলি, আমাকে ডাকও দিলি না। এই কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচন্ড জ্বর আসে। এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। ঘটনা 3। আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার খুব ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল। ওর নাম রফিকুল ইসলাম। ছাইকোলা গ্রাম, থানা চাটমোহর। 2015 সালের ফেব্রুয়ারি মাস। এই সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে। আর ওদের বাড়ি যাওয়ার পথে মাঝখানে একটা বটগাছ পড়ে। কয়েক বছর আগে ওখানে 100 বছর পুরনো একটা বটগাছ ছিল। গাছটা এলাকার লোকজন কেটে ওখানে আরো একটি বটগাছ লাগিয়ে দিয়েছে। এইটাই এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। সেই দিনের কথা, যে দিনের ঘটনা, সেই দিন রফিকুল বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়। আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাত আনুমানিক 11টা-10টা হবে। শীতের রাত হওয়াতে কোনো ভ্যান রিক্সা পাওয়া যাচ্ছিল না। আর সেই রাতে প্রচন্ড কুয়াশা পড়ছিল। তো কোনো রিক্সা না পাওয়াতে হেঁটে বাড়ি যাওয়ার পথে রওনা দিল। ওর সাথে কেউই ছিল না। রফিকুল একাই হাঁটছিল। শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল, আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রফিকুল যখন বটগাছটার ঠিক নিচে আসলো, তখন ওর মনে হলো কেউ ওর মুখে টর্চের আলো ধরেছে, আর সেই আলোটা আসছে বটগাছের ওপর থেকে। রফিক ভাবলো কেউ মজা করার জন্য এত রাতে গাছে উঠে বসে আছে। গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়লো। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগলো। ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করলো। ওর পায়ের দিকে তাকাতেই যা দেখলো তার জন্য ও প্রস্তুত ছিল না। একটা মেয়ের লাশ, যার পরনে ছিল সাদা কাপড়, মুখটা খোলা ছিল। মুখের দিকে তাকাতে ওর শরীর ভারী হয়ে গেল, কারণ মেয়েটির মুখ ছিল একদম সাদা আর ভয়ঙ্কর। মেয়েটি ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ও অনেক চেষ্টা করছে, তারপরও পা ছাড়াতে পারছে না। ওর কাছে ওর শরীরটা মনে হলো কয়েক গুণ ভারী হয়ে গেছে। কিছুতেই পা ছাড়াতে পারছে না। ও অনেক সাহসী ছিল। পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলো। কোনো কিছুই যেন মাথায় আসছে না। হঠাৎ রফিক আয়াতুল কুরসির কথা মনে হলো। সেটা পড়তে থাকলো। পড়তে পড়তে রফিকের মনে হলো ওর পাটা একটু ঢিলা লাগছে। কোনো মতে পা ছাড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো। সো আজকের এই ভৌতিক 3টি ঘটনা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম ভৌতিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।